বল্লাল সেন দ্বাদশ শতাব্দীর এক শাসক, যিনি বাংলার ইতিহাসকে এমনভাবে বদলে দিয়েছিলেন যে তার প্রভাব আজও রয়ে গেছে। তিনি সেন রাজবংশের শুধু একজন রাজা ছিলেন না, ছিলেন একজন স্থপতি। শুধু রাজ্য জয় করেননি, বরং নতুন করে গড়েছিলেন গোটা একটা সমাজকে। তো চলুন আজ তার সেই নকশার গভীরে যাওয়া যাক। শুরুতেই ইতিহাসবিদ আর.সি. মজুমদারের একটা কথা বলি। তিনি বলেছিলেন, সেন বংশের আশাটা শুধু শাসকের বদল ছিল না, এটা ছিল বাংলার রাজনৈতিক আর সাংস্কৃতিক কাঠামোতে একেবারে একটা মৌলিক পরিবর্তন। আর এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা সত্যিই শুধু এক রাজার পর আরেক রাজার আশার গল্প না, এটা ছিল একটা, বলা যায়, একটা সামাজিক আর সাংস্কৃতিক বিপ্লবের মতো। তো বল্লাল সেন যখন সিংহাসনে বসছেন, তখনকার পরিস্থিতিটা কেমন ছিল? বাংলা তখন বলতে গেলে একটা ক্রসরোডে দাঁড়িয়ে। বহু শতাব্দীর পুরনো পাল সাম্রাজ্য তখন পতনের মুখে। আর এই যে একটা বিরাট শূন্যস্থান তৈরি হচ্ছিল, ঠিক সেটাই যেন একটা নতুন স্থপতির জন্য মঞ্চ তৈরি করে দিচ্ছিল। ভাবুন একবার, প্রায় 400 বছর ধরে বাংলা শাসন করেছে পালরা, কিন্তু একাদশ শতাব্দীর শেষে এসে তাদের সেই দাপট কমে আসছিল। রাজ্য জুড়ে বিদ্রোহ, ক্ষমতাও কমছে। আর এই সুযোগেই দক্ষিণ ভারত থেকে আসা সেনরা বিজয় সেনের নেতৃত্বে নিজেদের জায়গা পাকা করতে শুরু করে। তো 1160 সাল নাগাদ যখন বল্লাল সেন সিংহাসনে বসলেন, তখন বাংলা যেন একটা বিরাট পরিবর্তনের জন্য মুখিয়েছিল। আচ্ছা, বল্লাল সেনের বাবা বিজয় সেন কিন্তু গ্রাউন্ডওয়ার্কটা তৈরি করে দিয়েছিলেন। মানে পালদের হারিয়ে অনেকগুলো এলাকা তিনি জয় করে ফেলেছিলেন। কিন্তু শুধু যুদ্ধ জয় করলেই তো হয় না, তাই না? সেই জয়গুলোকে এক জায়গায় এনে একটা স্থিতিশীল, দীর্ঘস্থায়ী রাজ্য বানানো, সে বিশাল দায়িত্বটা এসে পড়েছিল বল্লাল সেনের কাঁধে। কাজটা ছিল অনেকটা একটা অসমাপ্ত প্রজেক্ট শেষ করার মতো। এই বিশাল কাজটা শেষ করতে বল্লাল সেন কিন্তু একটা ডুয়াল স্ট্র্যাটেজি নিয়েছিলেন, মানে দুটো পথ একসাথে ধরেছিলেন। একদিকে যেমন ছিল তলোয়ারের জোর, মানে সামরিক শক্তি দিয়ে রাজ্যকে এক করা, তেমনি অন্যদিকে ছিল কূটনীতির চাল, মানে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তৈরি করা। তো এই দুটো পথ কি ছিল? একদিকে তিনি শেষ পাল রাজা গোবিন্দ পালকে হারিয়ে দিয়ে তাদের কয়েক শতাব্দীর শাসনের ইতি টানলেন, আর প্রথমবারের মতো বাংলার 5টা বড় প্রদেশকে, বঙ্গ, বরেন্দ্র, রাঢ়, বাগড়ি আর মিথিলা, এক ছাতার তলায় নিয়ে আসলেন। এটা তো গেল শক্তির দিকটা। আর অন্যদিকে ছিল মাথা খাটানোর খেলা। তিনি বিয়ে করলেন দক্ষিণ ভারতের খুব শক্তিশালী পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজকুমারী রামাদেবীকে। এটা কিন্তু শুধু একটা বিয়ে ছিল না, এটা ছিল একটা মাস্টার স্ট্রোক। এই বিয়ের ফলে সেনদের দক্ষিণ ভারতীয় কানেকশনটা আবার জোড়া লাগল, তাদের বহিরাগত তকমাটা ঘুচল, আর শাসনে একটা দারুণ বৈধতা চলে আসলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বল্লাল সেনের লক্ষ্য কিন্তু শুধু রাজা হয়ে রাজ্য চালানো ছিল না। তার আসল উদ্দেশ্য ছিল একটা নতুন, একীভূত আর টেকসই রাজ্যের নকশা তৈরি করা। তিনি শুধু বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের আর্কিটেক্ট, একজন স্থপতি। আর এখানেই আমরা বল্লাল সেনের লেগাসির সবচেয়ে জটিল আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশে ঢুকছি। সেটা হলো তার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। একটা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এবং বলতে গেলে অসহিষ্ণু একটা প্রকল্প, যা বাংলার সমাজকে এরপর শত শত বছর ধরে প্রভাবিত করেছে। তো তার এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান হাতিয়ার কি ছিল? কৌলিন্য প্রথা। সহজ করে বললে এটা ছিল একটা মারাত্মক কড়া সামাজিক স্তরবিন্যাস। এর মাধ্যমে ব্রাহ্মণ আর কায়স্থদের মধ্যে একটা হায়ারার্কি বা ক্রম তৈরি করা হয়। আর এর ভিত্তি কী ছিল? দুটো জিনিস: বংশের বিশুদ্ধতা আর গোড়া হিন্দু আচার অনুষ্ঠান মেনে চলা। এই সিস্টেমটা কাজ করত কিভাবে? দেখুন, ব্রাহ্মণ আর কায়স্থ, এই দুই বর্ণের মধ্যেই একটা নতুন এলিট ক্লাস বা অভিজাত শ্রেণী তৈরি করা হলো। এদেরই বলা হতো কুলীন, আর বাকিরা, তারা সবাই এই কুলীনদের নিচে। এটা ছিল বাংলার সমাজকে একেবারে নতুন করে ঢেলে সাজানোর একটা খুব সুচিন্তিত পরিকল্পনা। কিন্তু এই ব্যবস্থার ফল কি হলো? ঐতিহাসিকরা বলেন এটা ছিল একটা ইচ্ছাকৃত অসহিষ্ণুতার কাজ। মানে পালদের সময়ে যে একটা উদার, সবকিছুকে মিলিয়ে নেবার সংস্কৃতি ছিল, এটা ছিল ঠিক তার উল্টো, একটা একপেশে অসহিষ্ণু ব্যবস্থা, যা বাংলার বহুত্ববাদী বা প্লুরালিস্টিক চরিত্রটাকেই অস্বীকার করেছিল। মানে পাল যুগ আর সেন যুগের মধ্যে পার্থক্যটা ছিল বলতে গেলে আকাশ পাতাল। একদিকে পালরা ছিলেন বৌদ্ধ ধর্মের সাপোর্টার, তাদের সমাজ ছিল অনেক বেশি ফ্লেক্সিবল, অনেক বেশি সহনশীল। আর অন্যদিকে বল্লাল সেন এসে ভিত্তিটা গাড়লেন একটা খুব কড়া স্তরভিত্তিক গোড়া হিন্দু সমাজের। এটা শুধু একটা ছোটখাটো পরিবর্তন ছিল না, এটা ছিল বাংলার ইতিহাসে একটা বিরাট সভ্যতাগত শিফট। কিন্তু বল্লাল সেনের গল্পটা এখানেই শেষ না। তিনি শুধু একজন কড়া শাসক বা সমাজ ইঞ্জিনিয়ার ছিলেন না,
তার একটা অন্য পরিচয় ছিল, একজন পণ্ডিতের। ক্ষমতার রাজনীতির বাইরেও তার একটা জগৎ ছিল। চলুন এবার সেই দিকটা একটু দেখি। ভাবা যায় এত কিছুর পরেও তিনি দুটো বিশাল বই লিখেছিলেন, দানসাগর আর অদ্ভুত সাগর। দানসাগর ছিল অনেকটা একটা ম্যানুয়ালের মতো, একজন ধার্মিক রাজার কি করা উচিত, কিভাবে দান ধ্যান করতে হবে সেই সব নিয়ে। আর অদ্ভুত সাগর ছিল জ্যোতির্বিদ্যা, মানে অ্যাস্ট্রোনমি আর মহাজাগতিক নানান আশ্চর্য ঘটনা নিয়ে লেখা। যদিও ওটা তিনি শেষ করতে পারেননি। এই বইগুলো থেকে কিন্তু বোঝা যায় তিনি শুধু ক্ষমতা নিয়ে ভাবতেন না, নৈতিকতা, সংস্কৃতি আর নিজের লেগেসি নিয়েও তার অনেক ভাবনা চিন্তা ছিল। আর শুধু সমাজ বা লেখালেখি নয়, বল্লাল সেন ভৌগোলিকভাবেও একটা বড় পরিবর্তন এনেছিলেন। তিনি তার রাজ্যের রাজধানী বদলে দেন, নবদ্বীপকে তিনি নতুন ক্যাপিটাল হিসাবে প্রতিষ্ঠা করেন। আর এই নবদ্বীপই পরে তার প্রশাসন আর নতুন সাংস্কৃতিক জাগরণের একেবারে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তাহলে সব মিলিয়ে বল্লাল সেনের উত্তরাধিকার কি আমরা কিভাবে দেখব? সত্যি বলতে এটা বেশ জটিল আর স্ববিরোধী একটা বিষয়। চলুন এবার একটু দেখি তার তৈরি করা এই সাম্রাজ্যের শেষ পর্যন্ত কি হলো আর তার প্রভাব কতটা টিকে রইল। আর এখানেই আসল টুইস্টটা, যে শক্তিশালী রাজ্যটা তিনি এত যত্ন করে গড়লেন, অবাক করা ব্যাপার হলো তার মৃত্যুর মাত্র কয়েক দশকের মধ্যেই সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তার ছেলে লক্ষণ সেনের সময়ে তুর্কি আক্রমণে সেন সাম্রাজ্যের পতন হয়। এটা আমাদের ভাবায় যে তার সৃষ্টি হয়তো উপর থেকে দেখতে যতটা মজবুত ছিল, ভেতর থেকে ততটাই ভঙ্গুর ছিল। তবে হ্যাঁ, তার সবকিছুই কিন্তু হারিয়ে যায়নি। যেমন ধরুন ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের কথা। বলা হয় এই মন্দিরটা তিনিই প্রতিষ্ঠা করেছিলেন, আর আজ এই মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির। এটা কিন্তু তার স্থাপত্য আর ধর্মীয় উত্তরাধিকারের একটা জীবন্ত প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে আছে। আর তার সবচেয়ে বিতর্কিত লেগাসি কোনটা? নিঃসন্দেহে কৌলিন্য প্রথা। এই একটা সিস্টেম শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালি সমাজে বিয়ের নিয়মকানুন, মানুষের আপসী সম্পর্ক আর শ্রেণী বিভাজনকে নিয়ন্ত্রণ করেছে। আর এর প্রভাব সত্যি বলতে আজও কিন্তু পুরোপুরি মুছে যায়নি। দেখুন, প্রায় ৯০০ বছর পেরিয়ে গেছে, কিন্তু বল্লাল সেনের গল্পটা আজও আমাদের অনেক কিছু শেখায়। তার শাসন থেকে আমরা বুঝতে পারি কিভাবে সামরিক শক্তি আর ডিপ্লোমাসিকে একসাথে কাজে লাগাতে হয়। আমরা দেখি কিভাবে সরকারের একটা পলিসি শত শত বছর ধরে সমাজকে প্রভাবিত করতে পারে। আর সবচেয়ে বড় কথা, তার জীবন আমাদের দেখায় একটা জাতি কিভাবে হিস্ট্রির একটা জটিল চরিত্রকে নিজেদের পরিচয়ের অংশ করে নিতে পারে। তাহলে শেষে এসে প্রশ্নটা কি দাঁড়ায়? বল্লাল সেনকে আমরা কিভাবে মনে রাখব? একজন ভিশনারি স্থপতি হিসাবে যিনি টুকরো টুকরো বাংলাকে এক করেছিলেন, নাকি একজন অসহিষ্ণু মতাদর্শী হিসেবে যিনি সমাজে বিভেদের বীজ পুঁতে দিয়েছিলেন? তার গল্পটা আসলে আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, একটা সুশৃঙ্খল সমাজ গড়ার আসল দামটা ঠিক কতটা।